প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এই করোনার মধ্যে। আমাদের অনার্সের প্রথম বর্ষ ও ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের এই লেকচার। প্রত্যেকেই আমার মনে হয় যে এই যে শীতকাল চলে আসছি আসছি করছে আর কি, যে ঠান্ডা, আমি প্রায় বিগত কয়েকটা লেকচার থেকেই প্রত্যেকটা শ্রেণীর শিক্ষার্থীদেরকে বলছি যে তোমরা কিন্তু একটু সচেতন হও, একটু সাবধানী হও, সরকারি নির্দেশনা মানো এবং লেখাপড়া অব্যাহত রাখো এবং ভালো থাকো। তা না হলে দেখো যে আবারও এই প্রতিদিনই পত্র পত্রিকাতে দেখছি কিংবা টিভির যে সংবাদ, সেখানে দেখছি যে মৃত্যুর সংখ্যা গণনার পরিমাণ কিন্তু বেড়ে যাচ্ছে এবং একই হারে এই যে করোনাতে যে এফেক্টেড লোকের সংখ্যা, তাদের সংখ্যাও কিন্তু বেড়ে যাচ্ছে। এখন কি পরিমাণ লোক তোমার এই টেস্ট করতে যাচ্ছে আর কি পরিমাণ লোক যাচ্ছে না তা কিন্তু আমরা জানি না। আমাদের জানার বাইরেও কিন্তু অনেক ঘটনা ঘটে যাচ্ছে। তো সব মৃত্যুর খবর হয়তো নাও আসতে পারে যে লোকটা করোনায় মারা গেছে। তো এই দিক থেকে হচ্ছে যে সামনে অবশ্যই টেম্পারেচার আরও ফল করবে। তো প্রত্যেকেরই সচেতন এবং সাবধান থাকা দরকার, অন্তত কোভিড-19-এর জন্য আমরা আক্রান্ত না হই। অন্যান্য জীবাণু তো আছেই, যে ফ্লু বা এই জাতীয় যে অসুস্থতা, সেগুলো তো বিগত সময়ের মতন নিয়েই আমরা বাস করছি। সরকার কিন্তু তার চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে তার জনগণকে ভালো রাখার জন্য, নিরাপদে রাখার জন্য। কিংবা আজকের পত্রিকাও যদি দেখো, প্রায় 3 কোটি ডোজ সরকার বিদেশ থেকে আমদানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে প্রথম ধাপেই অন্যান্য দেশের সাথে বাংলাদেশও যাতে বঞ্চিত না হয় এবং এই টিকা জনগণকে বিনামূল্যে দিবে, এই ইচ্ছা কিন্তু সরকার কিন্তু পোষণ করছে। তবে দামটা এখন নির্ধারিত হয়নি যে সরকার কি দামে কিনবে। তো যাই হোক, এটা আমাদের বিষয় না, এটা সরকারের বিষয়। সরকার আমাদেরকে চেষ্টা করুক যে কিভাবে তার জনগণকে সে নিরাপদে রাখবে, সুস্থ রাখবে। আর আমাদের কাজ হচ্ছে সরকারি নির্দেশনাগুলো শোনা। আর আমরা যারা শিক্ষক, যারা এই ক্লাসগুলো করছি বা তোমরা যারা দেখছো, তাদের কাজ হচ্ছে তোমাদের মধ্যে প্রচার করা এবং এই সংবাদগুলো পৌঁছে দেওয়া, যাতে তোমাদের মধ্যে ইতিবাচক ধ্যান ধারণা থাকে যে রাষ্ট্র অবশ্যই জনগণের জন্য চেষ্টা করছে, রাষ্ট্র কখনো জনগণকে ফাঁকি দেয় না। অতএব রাষ্ট্রের প্রতি যেন আমরা বিরক্ত না হই। তো যাই হোক, যে তোমাদের লেখাপড়া নিয়ে আসি, যে বেশ কয়েকটি লেকচার কিন্তু ইতিপূর্বে দেওয়া হয়েছিল চ্যাপ্টার 5 থেকে। তো চ্যাপ্টার 5-এ যে সমস্ত বিষয়গুলো ছিল, আমার যতটুকু মনে আছে সবগুলো কিন্তু দেখানোর চেষ্টা করেছি। ইভেন তোমাদের সাবসিডি লেজার, কন্ট্রোল লেজার, এগুলোও দেখানো হয়েছে। ফুড, ক্রস ফুড দেখানো হয়েছে। তোমাদের যে সাধারণ যে লেনদেনগুলো ছিল, সেই সাধারণ লেনদেনগুলোর কোনগুলোর সাধারণ জাবেদা হয় সেগুলোও দেখানোর চেষ্টা করেছি। এছাড়া বিশেষ জাবেদা যেগুলো অন্তর্ভুক্ত হয়, যেমন পারচেজ জার্নাল, সেল জার্নাল, ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, এইখানে যে সমস্ত লেনদেনগুলো অন্তর্ভুক্ত হয় সেগুলোও প্রত্যেকটা দেখানো হয়েছে। তো আমি আসলে মনে করছি যে এই কথাগুলো বলার অর্থ হচ্ছে যে আমার কাছে মনে হয়েছে যে চ্যাপ্টারটা আপাতত আমরা ক্লোজ করতে পারি। আর যদি কখনো আমার মনে হয় যে না, এর ভিতরে আরও কিছু রয়ে গিয়েছে, অসুবিধা নেই, পরবর্তী লেকচারে আমি হয়তো সংযুক্ত করতে পারি, যে যাতে তোমরা উপকৃত হও। অথবা তোমাদের কমেন্ট বক্সে যদি তোমরা একটু লেখালেখি করো, আমাকে যদি একটু অবগত করো, তাহলেও কিন্তু আমি তোমাদের সেই জন্য বা তোমাদের জানার যে বিষয়, যেখানে তোমরা প্রয়োজন ফিল করছো, সেখানে আমি নতুন করে লেকচার দিতে পারি। তো আশা করি যে তোমরা তোমাদের দায়িত্বটা পালন করবে। তো আমি যেটি করতে চাচ্ছি সেটি হলো বিগত চ্যাপ্টারটিকে ক্লোজ করে আজকে আমি নতুন একটি চ্যাপ্টার শুরু করতে চাচ্ছি। তো যাই হোক, ইতিপূর্বে 2টা চ্যাপ্টারের লেকচার তোমাদেরকে দিয়েছি, চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6। আমি আসলে আজকে যে চ্যাপ্টারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে ক্যাশ কন্ট্রোল, 7ম চ্যাপ্টার। তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং থেকে আমাদের ক্যাশ কন্ট্রোল নিয়ে একটু কথা বলি। আসলে এইখানে একটা জিনিস মনে রাখো, আমি বলে রাখি যে যখনই আমি অঙ্ক শিখাবো, বইয়ের নিয়ম তো বইতে আসি, আমি কিন্তু আমার একটা পদ্ধতিতে তোমাদের শেখাবো, যা এটা তোমাদের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। তবে আশা করি এটা ভালো লাগবে। এটা মানে অন্যান্য যে পদ্ধতিগুলো আছে, যে বইয়ের মধ্যে যে পদ্ধতিগুলো আছে, যে তার চেয়ে একটু ভিন্ন। তো যাই হোক, এটা আমি একটু হিন্টস দিয়ে রাখলাম। যখন সিরিয়ালি যখন আলোচনা চলবে, তখন আমি
এই চ্যাপ্টারে কী কী অঙ্ক আছে কি করতে হবে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো আজকে আসি যে আসলে প্রথম দিকের চ্যাপ্টারের শুরুর দিকে তোমরা জানো যে এগুলো টোটালি থিওরিটিক্যালি লেকচারগুলো সাধারণত থাকি। তো ক্যাশ প্রথমেই আসি যে আমরা যখন এই ক্যাশ কন্ট্রোলের যেহেতু চ্যাপ্টারটি শুরু করতে যাচ্ছি, তো ক্যাশ কন্ট্রোলের মধ্যে প্রথমে আমাদের জানা দরকার যে ক্যাশটা আসলে কী জিনিস। দেখো, এটা আমরা কিন্তু খুব সহজেই বলি যে নগদ হচ্ছে এক ধরনের তরল সম্পদ এবং পাশাপাশি চলতি সম্পদ ওইটা, অর্থাৎ যেটির দ্বারা আমরা খুব দ্রুত কোনো দায় দেনা পরিশোধ করতে পারি অথবা যার মাধ্যমে বিনিময় কার্য আমরা সম্পন্ন করতে পারি, সেগুলোকেই আমরা নগদ বলি। এবং এই সম্পর্কে ধরো যে এই IAS অর্থাৎ হিসাব বিজ্ঞানের যে আদর্শ মানগুলো রয়েছে সেখানে তোমার 7-এ কিন্তু এবং প্যারা 6-এ এই সংক্রান্ত কিন্তু বলা হয়েছে যে কোন কোন ইনস্ট্রুমেন্টগুলা ধরো এই ক্যাশের আওতাভুক্ত হবে, যেমন ধরো হাতে নগদ, তারপরে তোমার কাছে কয়েন, রক্ষিত কয়েন বা বিনিময়যোগ্য এমন কোনো উপাদান যেগুলো তাৎক্ষণিকভাবে তোমার কি করতে পারে, তোমার দায় দেনাকে মেটাতে পারে, সেগুলোকে কিন্তু এই ক্যাশের আওতাভুক্ত কিন্তু। তো দেখো যে এই যে ক্যাশের যে আরও যদি তুমি এই সংক্রান্ত যদি পড়ো তাহলে সেখানে দেখবে যে হয়তো তোমরা লেখা পাবে যে ক্যাশ হচ্ছে বিনিময়ের একটি উপাদান, যেখান থেকে যে উপাদানের মাধ্যমে আমরা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করি এবং চলতি দায় দেনাগুলোকে আমরা পরিশোধ করতে পারি, এবং এটি প্রতিষ্ঠানের সবচেয়ে তরল সম্পদ এবং মূল্যবান একটি উপাদান হিসেবে গণনা করা হয় বা বিবেচনা করা হয়। এখন এই যে তরল সম্পদ অর্থাৎ নগদ টাকা, এই নগদ টাকার বা তোমার কাছে যে সমস্ত উপাদানগুলো রয়েছে, আসলে এইখানে কিন্তু আমরা যদি বলি যে শুধুমাত্র আমাদের ধরো বাংলাদেশে টাকা হচ্ছে একটি বিনিময় মাধ্যম, তো টাকার পাশাপাশি যদি কারো কাছে ডলার থাকে, কারো কাছে যদি অন্যান্য বিদেশি মুদ্রা থাকে বৈধভাবে, তো বা এই সমস্ত কারেন্সি দিয়েও কিন্তু সে কি করতে পারে, সে তার দায় দেনাগুলোকে সহজে মেটাতে পারে। যেমন বৈদেশিক দায় মেটানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমার কাছে ডলার থাকা জরুরি, বা ইউরো বা যে কারেন্সি যে দেশ যেটা গ্রহণ করে সেই সমস্তগুলো যদি থাকে, এগুলোকেও আমরা কিন্তু এই যে নগদের মধ্যে বিবেচনা করতে পারি। তো যাই হোক, আমরা কিছু উপাদান সংক্রান্ত আলোচনা করব এখন, যে নগদ কাকে বলে সেটা তো বললাম। এছাড়াও তোমাদেরকে একটু বই থেকে 2-1 লাইন আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে, যেমন এখানে বলা আছে যে নগদ হলো এক প্রকার তরল সম্পদ যা বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় এবং যার মাধ্যমে প্রতিষ্ঠান তার দায় দেনা মেটাতে থাকে। এই কথাগুলো কিন্তু আমি আগেই বলেছি। এছাড়াও ধরো আরো বলা হয়েছে যে নগদ হলো এক প্রকার সম্পদ যার মধ্যে ধাতব মুদ্রা, কাগজি টাকা, চেক, মানি অর্ডার, হাতে জমা টাকা অথবা ব্যাংকে জমা অথবা একই ধরনের জমা অন্তর্ভুক্ত থাকে। তো এই যে ধরো, আশা করি যে পেছনে যে কথাগুলো বলেছি আর এখন যে সংজ্ঞাটা বললাম তার সাথে অবশ্যই তুমি সামঞ্জস্যটা খুঁজে পেয়েছো। তো এই সামঞ্জস্যতার সাথে সাথেই আমাদের কিন্তু এই সংজ্ঞার ভেতর দিয়ে বা এই সামঞ্জস্যতার মধ্যে দিয়ে কিন্তু আমরা কিন্তু কিছু আলোচনা করতে চাই। সেটা হচ্ছে যে নগদের গঠনটা কেমন, বা নগদের যে আমরা এই যে গঠন বা উপাদানগুলো সেগুলো কি কি। তো এই উপাদান সংক্রান্ত একটু কিছু উপাদান তোমাদেরকে বলি, আমি বই থেকেই বলছি। তো ধরো এখানে লেখা আছে যে নগদ এর গঠন উপাদান নিম্নরূপ। 1 নম্বর বলেছে কারেন্সি নোট বা মুদ্রা, যেটা আমরা অলরেডি বলেছি যে কারেন্সি বা মুদ্রা, আমাদের দেশের জন্য টাকা, বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ধরনের মুদ্রা রয়েছে। এরপরে বলছে যে হস্তান্তর দলিল, যে হস্তান্তরযোগ্য দলিল যদি থাকে কোনোটা, যেমন ধরো আমরা বিনিময় বিল বলি, সেই ধরনের কোনো বিল যদি থাকে তাহলে সেই সমস্ত বিলগুলোকে, অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজন যদি হস্তান্তর করা যায়, সেগুলোকে আমরা বলেছি এগুলাও বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে বা নগদ সমতুল্য হতে পারে। এরপরে বলেছে যে মেল ট্রান্সফার ও টেলিগ্রাফ ট্রান্সফার, অনলাইন ট্রান্সফার, যে ধরনের ট্রান্সফারগুলো রয়েছে এগুলা বাংলাদেশে খুবই জনপ্রিয় এখন, বিশেষ করে মানি ট্রান্সফার নামে আমরা যেগুলো জানি, যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে এখন ইজিলি ট্রান্সফার করা যায়। টেলিগ্রাফিক ট্রান্সফার ছিল আগে, টিটি বলা হতো। তো এই ধরনের যে ট্রান্সফারগুলো আছে সেগুলো কিন্তু নগদের মধ্যেই বিবেচনা করা হয়। তারপরে আছে হচ্ছে
সার্টিফিকেট অফ ডিপোজিট, ব্যাংকে জমাকৃত বিঘ্নহীন তহবিল, যেমন চাহিদা মাত্র উত্তোলনের আমানত, ডিমান্ড ডিপোজিট যেটাকে বলা হয়, চলতি চেক, সঞ্চয়ী হিসাব, মুদ্রাবাজার আমানত হিসাব ইত্যাদি। এরপরে হচ্ছে যে খুচরা নগদ তহবিল, খুচরা ভাঙতি তহবিল যেগুলো থাকে অর্থাৎ প্রতিষ্ঠানের কাছে, সেই সমস্তগুলো কিছু লিখিত কিছু ব্যাংকের ডাকে দেয়া হয়নি এমন অর্পণকৃত চেক যদি থাকে, যেগুলো এখন পর্যন্ত ভাঙানো হয়নি, এবং যদি চেক যদি থাকে, অজমাকৃত নোট এবং কয়েন, এগুলো প্রত্যেকটাই তোমার নগদের ইনস্ট্রুমেন্ট হিসেবে বিবেচনা করা হয়। তো যে সমস্ত উপাদানগুলো বললাম, যে তোমরা যদি বইগুলা দেখো, আসলে এই চ্যাপ্টারে কিন্তু অনেক কিছু আছে। আমাদের শিক্ষার্থীরা যারা তোমরা আছো, জাস্ট শুধু জানতে চায় স্যার অঙ্ক করান, কিন্তু একটা চ্যাপ্টারের যদি তুমি ভেতরকার বিষয়বস্তুটা না বুঝো, তো তোমার জ্ঞানের স্বল্পতা কিন্তু থাকবে। হয়তো তুমি ভালো অঙ্ক করছো, তুমি ভালো নম্বর ক্যারি করবা, কিন্তু ওই বিষয় সংক্রান্ত তুমি জানবেই না। এরকম বহু শিক্ষার্থী দেখেছি, এবং এটা সবচেয়ে কুফল হলো কোথায়, যখন তুমি ওই ভাইবা দিতে যাবা, ভাইবাতে তো তোমাকে অঙ্ক করতে দেওয়া হয় না, ওই ভাইবা ফেল করে ফেলে। তো আশা করি যে আমি এই কারণেই প্রতিটা চ্যাপ্টারের শুরুতে থিওরিটিক্যাল অংশগুলোকে তোমাদের সাথে আলোচনা করছি, যাতে অন্তত আমার কোনো শিক্ষার্থী ভাইবাতে গেলে অন্তত 2-4টা কথা বলতে পারে। আমি বহু জায়গায় দেখেছি ভাইবা নিতে গিয়ে যে প্রশ্নের উত্তর দিতে পারে না, সে ভালো মার্কস ক্যারি করেছে, সে ভাইবা বোর্ডে নার্ভাস হয়ে গেছে। নার্ভাস কেন? তার মানে সে পারে না। সে যদি ওই ভিতরকার বিষয়বস্তু যদি শুধুমাত্র ওই অঙ্কেই ভালো হয়, আর ভিতরকার বিষয়বস্তুগুলো যদি সে না পারে, তো তোমার ভিতরে তো কি কাজ করবে? তোমার ভিতরে ভয় কাজ করবে। তো ভয় কাজ করলে তুমি তো অটোমেটিক্যালি তোমার স্নায়বিক দুর্বলতা যেটা, সেটা অনুভব তুমি করবে। তো যাই হোক, আশা করি যে তোমরা এই সব চ্যাপ্টারের শুরুর দিকে যে সমস্ত কথাবার্তাগুলো লেখা থাকে, সেগুলো অবশ্যই ভালো করে পড়ে নিবে। পাশাপাশি আমার কাছে যেগুলো মনে হয় যে এটা ইম্পর্টেন্ট, এটা একটু আলোচনা করা উচিত, অথবা চ্যাপ্টার শুরুর দিকে তো আমি করবই, তো সেই কাজটি করছি, যে তোমরাও জানো, একটু শুনো এবং বোঝার চেষ্টা করো। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ধরো যে এখন পর্যন্ত 2টা বিষয় আলোচনা করলাম, একটা হচ্ছে নগদ, আর একটা হচ্ছে যে নগদের গঠন বা বৈশিষ্ট্য বা এই সংক্রান্ত। তো এরপরে আমরা যেটা বলছি, আজকে মূলত বই থেকে তোমাদেরকে আমি পড়িয়ে শোনাচ্ছি এবং সেগুলো বুঝাই দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরো এখানে নগদ ও নগদ সমতুল্যের মধ্যে পার্থক্য। আচ্ছা, নগদ সমতুল্য আসলে কি, সেইটা আগে জানা দরকার। যে নগদ সমতুল্য, ক্যাশ ইকুইভ্যালেন্ট বলি আমরা, অর্থাৎ নগদের কাছাকাছি। যেমন তোমার হাতে যদি কোনো চেক থাকে, চেকটা কিন্তু একদম নগদ টাকা না, এটা যে কেউ হয়তো নাও নিতে পারে। যেমন নগদ টাকাটা তুমি যদি ফকিরকে দাও, সে কিন্তু গ্রহণ করবে, কিন্তু একটা চেক যদি ফকিরকে দাও, সে গ্রহণ নাও করতে পারে, যে না, এটার মধ্যে ঝামেলা। কিন্তু ব্যবসায়ীরা গ্রহণ করবে, যে কারণ ব্যাংক টু ব্যাংক লেনদেনগুলো সে পছন্দ করে। তো যাই হোক, এই যে নগদ সমতুল্য হচ্ছে যে নগদের কাছাকাছি কিন্তু একবারে নগদ নয়। তো এইরকম এই দুইটার মধ্যে তারা নগদ এবং নগদ সমতুল্যের মধ্যে কিছু পার্থক্য আছে। যে নগদ টাকা যেমন চাহিদা মাত্রই সেটি ব্যবহার করা যায় যদি তোমার কাছে থাকে, কিন্তু নগদ সমতুল্য যেটা, সেটাকে নগদে রূপান্তর করতে হয় এবং তারপর ব্যবহার করা যায়। তো এইখানেই হচ্ছে এটা পার্থক্যটা। এছাড়াও তোমার প্রতিষ্ঠানে রক্ষিত দেশে প্রচলিত মুদ্রাকে আমরা নগদ বলি, বিদেশি মুদ্রা, তারপরে ব্যাংক জমা, প্রাপ্ত চেক, এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলোকে কিন্তু আমরা বলছি যে নগদ সমতুল্য। কারণ কারেন্সির কথা বললাম, আমি তো কারেন্সিটাকে বাংলাদেশে ধরো যদি ব্যবহার করতে যাই, যে আমার কাছে $100 আছে, আমি ডলার পেমেন্টে বাংলাদেশে কোনো কিছু কিন্তু আমি কিনতে পারবো না। হ্যাঁ, আমি একটা মুদি দোকানে গেলে সে কিন্তু ডলার নিবে না। সে কি নিবে? সে আমার কাছে টাকা নিবে, টাকা চাইবে, যে টাকা দেন, ডলার চাই না। তাহলে আমাকে কি করতে হবে? অবশ্যই যারা মুদ্রা বিনিময় করে তাদের কাছে আমি এই মুদ্রাকে ভাঙাবো। মুদ্রাকে ভাঙানোর পরে আমি কি করব? সেইটা টাকা যখন আমাকে দিবে, সেই টাকাটা আমি ব্যবহার করতে পারবো, এবং দোকানে গিয়ে বা যেখানেই হোক সেখানে আমি ব্যবহার করতে পারবো, কর্মচারী বেতন দিতে পারবো। এই জন্য বলা হয়েছে যে নগদ এবং নগদ সমতুল্য। আসলে নগদ সমতুল্যটাও কাছাকাছি, কিন্তু নগদটাকে আমরা অতি তরল হিসাবে ধরি, হ্যাঁ, আর চেকটাকে আমাদের তরলে রূপান্তর করে তারপরে আমরা ব্যবহার করতে পারি। এই হলো বিষয়টা। তো যাই হোক, আজকে এই 3টি বিষয় তোমাদের সাথে একটু শেয়ার করলাম। যেটি হচ্ছে নগদ, 2 নম্বর বিষয় হচ্ছে নগদের গঠন বা উপাদান, এবং 3 নম্বর হচ্ছে নগদ ও নগদ সমতুল্য। তো যাই হোক, আজকে এই ছোট্ট একটি লেকচার দিলাম এবং তোমাদেরকে একটি সুসংবাদও দিলাম যে দেশের টিকা প্রথম ধাপেই হয়তো বাংলাদেশ চেষ্টা করবে।
এবং সেই টিকা আমার সরকার জনগণকে ফ্রি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এবং আশা করি যে ধাপে ধাপে প্রত্যেক ব্যক্তিকেই সরকার এই 17 কোটি মানুষের জন্যই পর্যায়ক্রমে টিকা আবিষ্কার হওয়া বা টিকা বাজারজাতকরণ হওয়ার পরপরই সেগুলোর জন্য সংগ্রহ করবে এবং আমাদেরকে বিনামূল্যে দিবে। তো সরকারকে তাকে আমরা তার কর্ম অব্যাহতের জন্য বা আমাদেরকে এই যে টিকিয়ে রাখার যে তার প্রচেষ্টা, এই জন্য অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো যাই হোক, টিকা আসুক, তখন আমরা আরও বেশি করে ধন্যবাদ দিব। জনগণ যদি সবাই পেয়ে যায় তখন আরও বেশি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করবো আমরা। তবে তোমরা অন্তত এই যে টিকা শরীরে প্রয়োগ না হওয়া পর্যন্ত অন্তত নিরাপদে থাকো, আর আমিও যেন নিরাপদে থাকি সেটাও মানে দোয়া করবে যে সচেতন হয়ে সজাগ হয়ে যাতে আমরা চলাফেরা করি। আরেকটা জিনিস খেয়াল রাখবে যে শীতকালে নানা ধরনের রোগী হয়, বিশেষ করে আমি একটু স্বাস্থ্য সচেতন বিষয় সম্পর্কে বলি। সেটি হচ্ছে যে অ্যাজমাজনিত রোগ যাদের আছে, শ্বাসকষ্ট বা ঠান্ডাজনিত যাদের রোগ আছে পূর্বে থেকেই, তারা অবশ্যই কিন্তু ধুলাবালি আমরা এড়িয়ে চলব। ধুলাবালিটা খুবই ডেঞ্জারাস এবং যারা নিচতলায় থাকো কিংবা সেমি পাকা ঘর, টিনের ঘর, এখানে অবশ্যই তোমরা পায়ে স্যান্ডেল ব্যবহার করবে। বিশেষ করে আমার শিক্ষার্থীরা, তোমাদের তো বয়স কম, এখন তোমরা টের পাবে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই ঠান্ডার জনিত রোগগুলো তোমাকে ধরে ফেলো। অতএব এখন থেকেই সচেতন থাকো যে ঘরে হাঁটার জন্য আলাদা একটা স্যান্ডেল কিনো, 30 টাকা দিলে একটা স্যান্ডেল পাওয়া যায়। তো সেই স্যান্ডেলটা শুধু ঘরেই ব্যবহার করো। বাথরুমে যেমন ব্যবহার করো, টয়লেটে যাওয়ার জন্য আলাদা স্যান্ডেল ব্যবহার করো, ঘরেও তুমি হাঁটার জন্য শীতকালটা একটু সাবধান থাকো। হ্যাঁ, চর্ম রোগের জনিত বিভিন্ন অসুখ বিসুখ আছে। গ্রামে যারা আছো তারা তুলনামূলক ভালো আছে, যে অন্তত আইসোলেশনে আছো। কারণ দেখেছি যে এখন শিক্ষার্থীরা তো এদিক ওদিক আসলে খুব একটা যায়ও না, বিশেষ করে ছাত্রীরা, ওরা কিন্তু খুব বেশি চলাফেরা এদিক ওদিক করেও না। তো যাই হোক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকের লেকচারটি শেষ করছি। আল্লাহ হাফেজ।